নমস্কার বন্ধুরা, আবারও অল ইউনিট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। গতকাল অর্থাৎ 31শে জুলাই ভারতীয় ইতিহাসে একটা খুব স্বর্ণ একটা অধ্যায় এবং একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, এবং সেই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনা করব এবং তখন তোমরা বুঝতে পারবে যে এই দিনটা কেন ভারতীয় সিকিউরিটির দিক থেকে, ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে এত বেশি গুরুত্বপূর্ণ। আসলে 31শে জুলাই অর্থাৎ গতকাল, যখন আমি ভিডিওটা দিচ্ছি যেহেতু 12টা পেরিয়ে গেছে তাই আমাকে গতকাল শব্দটাই ব্যবহার করতে হবে। গতকাল ভারতীয় প্রাক্তন সেনা প্রধান, যাকে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, জেনারেল বিশ্বনাথ শর্মা মহাশয়, তিনি জেনারেল VN শর্মা 96 বছর বয়সে দিল্লিতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম সাহসী ও দূরদর্শী সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ইনার অবদান ভারতীয় আর্মিতে, মিলিটারিতে অনেক অনেক বেশি, মানে ভারত চীন সম্পর্কে, ভারত এবং চায়নার স্ট্যান্ড অফে, ভারত চীন যুদ্ধে ইনার অবদান অনেক বেশি। আজকে ওনার এই ব্যাপারে অল্প একটা জীবনীতে অল্প খুব ছোটোভাবে আমরা তার ব্যাপারে জেনে নেব, এবং সবথেকে বড় কথা, ইনার বড় ভাই নিয়ে যখন আমরা জানবো তখন এইটুকু আমি বলতে পারি যে আমাদের প্রত্যেকের গর্বে বুকটা ফুলে যাবে। ঠিক আছে, তাই হোক, শুরু করা যাক। এনার সম্পূর্ণ নাম হচ্ছে বিশ্বনাথ শর্মা। তিনি 1930 সালে জন্মগ্রহণ করেন, এবং উনি গতকাল অর্থাৎ 2026 সালে 31শে জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নয়াদিল্লিতে 96 বছর বয়সে। এবং এনার জন্মগ্রহণ অ্যাকচুয়ালি একটা খুবই বড় বিখ্যাত সামরিক পরিবারে হয়েছিল, এবং এনার পরিবারের সমস্ত সময় মোটামুটি সবাই আর্মিতে ছিল, এবং তিনি 1950 সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন, এবং তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পর, আমি অত ডিটেলসে যেতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি মেন জায়গাটাই আমি বলছি। 1 মে 1988 থেকে 30 জুন 1990 অবধি ভারতের 14তম সেনা প্রধান ছিলেন, অর্থাৎ চিফ অফ আর্মি স্টাফ তিনি ছিলেন 1 মে 1988 থেকে 30 মে 1990 অবধি। ঠিক আছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, তার অবদান আমাদের ভারত চীনের 1987 সালে হয়ে যাওয়া সুমরডং চু সংঘাতে, বা সেই যে অঞ্চলে যে ভারত এবং চীনের যে একটা যুদ্ধ হয় অবস্থা হয়ে গিয়েছিল, এবং সেখানে তিনি ভারতকে শেষমেশ এক বিজয়ী হিসাবে সেখান থেকে তিনি বার করে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, সেই যুদ্ধের ব্যাপারে আমরা ঠিক একটুখানি পরে আলোচনা করছি। তার আগে আমরা জেনে নিই যে ইনাকে কি সম্মান দেওয়া হয়েছিল। তেনাকে সবথেকে প্রথম অনেক তাকে সম্মানে ভূষিত করা হয়েছে, অনেক তাকে সম্মাননা দেওয়া হয়েছে। সবথেকে প্রথম PVSM, যেটার পুরো অর্থ হলো পরম বিশিষ্ট সেবা মেডেল, মানে উনি অসাধারণ পরিষেবা প্রদান করেছেন ভারতীয় সেনাবাহিনীতে, তার জন্য। দ্বিতীয় AVSM, অতি বিশেষ সেবা মেডেল, যেটার মানে হয় যে অত্যন্ত বিশিষ্ট পরিষেবা তিনি প্রদান করেছেন ভারতীয় সেনাবাহিনীতে, তার জন্য সেই জিনিসটা দেওয়া হয়। তৃতীয় তাকে দেওয়া হয়েছে ADC, এড ডি ক্যাম্প, রাষ্ট্রপতির সামরিক সহকারী হিসাবে সম্মানসূচক পদ, অর্থাৎ তিনি রাষ্ট্রপতির সুরক্ষাতেও তিনি নিযুক্ত ছিলেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবার যে ব্যাপারটা নিয়ে বলার, সেটাই আমরা চলে আসি। 1987 সালে চীনের সামনে তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, এবং উনার জন্য 1987 সালে আমরা তো কেউ, মানে আমার মনে হয় না যে খুব কম মানুষই আছে যারা এই সমস্ত এত ডিটেলস এই জিনিসগুলোকে জানে। 1987 সালে ভারত এবং চীনের যে যুদ্ধ হয় অবস্থা, সেখান থেকে আলটিমেটলি ভারতকে সেখান থেকে এক প্রকার বিজয়ী করে তিনি বার করে নিয়ে এসেছিলেন। তোমরা মোটামুটি সবাই জানো যে 1962 সালে ভারতীয় চীনের কাছে পরাজিত হয়েছিল, এবং আমরা আমাদের একটা ভীষণ বড় অংশ আকসাই চিং সেই সময় চায়নার হাতে আমরা হেরে যাই। সেই জায়গাটা চায়না দখল করে নেয়। শুধু সেই জায়গা নয়, তার সাথে সাথে অরুণাচল প্রদেশেরও বেশ কিছুটা অংশ তখন চায়না দখল করে নেয়। তখন থেকেই সেই চায়না ক্লেম করতে থাকে যে পুরো অক্সাই চেইন, পুরো লাদাখের অঞ্চল এবং পুরো অরুণাচল প্রদেশ তাদের অংশ, এটা নাকি তিব্বতের অংশ, কারণ তিব্বতকে তো সেই সময় কবজা করে নিয়েছিল, সেই সময় দখল করে নিয়েছিল। এবং সেই সময় তিব্বতের যে বুদ্ধরা ছিল, যারা তাদের ধর্মগুরুরা ছিল, দালাই লামা থেকে শুরু করে প্রত্যেকে সেখান থেকে পালিয়ে এসে এক প্রকার নিজেদের প্রাণ বাঁচিয়ে ভারতে আশ্রয় নেয়, এবং ভারত তাদেরকে সেই আশ্রয় দিয়েছিল। 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধের পরপরই দেখো
একটা যখন যুদ্ধ হয় তারপরেই সম্পর্ক অনেক বেশি অবনতি হয়ে যায়। এবং ঠিক সেই সময় কী হয় 1986-87 সালে যেরকমটা তোমরা দেখছো, এই যে সুমুরডং চু বলে যে জায়গাটা তোমরা লক্ষ্য করতে পারছো ম্যাকমোহন লাইনের ঠিক নিচে, যেটা ভুটান থেকে, এই ভুটানের পাশেই আছে নামখা চু, তার পাশেই হচ্ছে সুমুরদং চু। এই যে সুমুরদং চুতে যে একটা স্ট্যান্ড অফ তৈরি হয়ে যায়, স্ট্যান্ড অফটা কীভাবে তৈরি হয়ে যায়, যে কয়েক মাস ধরে দেখতে পাওয়া যায় যে প্রায় এক যুদ্ধ হয় অবস্থাতে গিয়ে পৌঁছে গিয়েছিল। একদিকে চীনের সেনা, একদিকে ভারতীয় সেনার অবস্থান হয়ে গিয়েছিল। কিভাবে এটা হয়েছিল, যে ভারতীয় সেনা এই জায়গাটা, আগে তো এই জায়গাটা তোমরা আশা করছি বুঝতে পারছো, জায়গাটার মধ্যে এটা সুমুরদংচি উপত্যকায় অরুণাচলের প্রদেশের তাওয়াং সেক্টরের উত্তরে অবস্থিত একটা জায়গায়। এর খুব কাছাকাছি ম্যাকমোহন লাইন অর্থাৎ ইন্ডিয়া চায়নার বর্ডার, এবং এটাকে চীন দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে, এবং ভারতের দাবি এটা অরুণাচল প্রদেশের অংশ এবং এটা ভারতের অংশ। দেখা যায় 1962 সালের পর কি করে চীন, যে এই জায়গাটাকেও দখল করে নেওয়ার জন্য অনেক 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 সেনাবাহিনী এই জায়গায় পাঠিয়ে দেয় 1986 সালে। এবং ভারতের একটা পেট্রোলিং পার্টি মানে হচ্ছে প্রতিদিন প্রায় কিছু দল বেঁধে প্রতি দুই দেশেরই সেনা, মানে এটা যে বর্ডার থাকে দুই দেশের মধ্যেই করা হয়, ঠিক আছে, সব বর্ডারে সেখানে পেট্রোল করতে যাওয়া হয় যে সব কিছু ঠিক আছে কিনা এই জিনিসটা দেখার জন্য। এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় যে পাকিস্তানি লিবারেশন আর্মি, পাকিস্তান কেন বলছি, চীনের যে পিপলস লিবারেশন আর্মি আছে সেটা সেখানে একটা স্থায়ী ক্যাম্প গঠন করেছে, এবং শুধু একটা না, বারবার এই ক্যাম্প অনেক জায়গায় গঠন করেছে, যেটা একটা সেই সময় থাকা সীমান্ত চুক্তিকে লঙ্ঘন করেছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রেই তখন ভারতে কি করে, ভারতের এই যে তিনি সাথে সাথে সেখানে ভারতবর্ষ এই জেনারেলের উপস্থিতিতে এবং ইনার মানে দূরদৃষ্টিতার জন্য, এই আর্মি অফিসার বিশ্বনাথ শর্মার দূরদৃষ্টিতার জন্য সেই জায়গাতে তিনি বলেন যে না, আমরা পিছপা হব না, যদি প্রয়োজনে যুদ্ধ হয় তো হবে, কিন্তু আমরা কখনো ওই জায়গা ছেড়ে দেবো না। তারপর ভারত শুরু করে সেখানে অপারেশন ফ্যালকনের মাধ্যমে কি করা হয় যেন, ভারতের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন সেনাবাহিনীকে দ্রুত হেলিকপ্টার এবং প্লেনের মাধ্যমে সেই জায়গায় পাঠানো হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কি করা হয়েছিল, যেটার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, সেটা হচ্ছে হাতুংলা বলে একটি উঁচু পাহাড়ের চূড়া ভারতীয় সেনা সেই সময় দখল করে, এবং সেই সময়টা সেখানে গিয়ে একটা স্থায়ী একটা ওখানে বাংকার তৈরি করে ফেলে। শুধু একটা না, বহু বাংকার সেখানে তৈরি করে ফেলে, এবং সেখানে অতিরিক্ত সেনা, অস্ত্র, গোলা বারুদ থেকে শুরু করে সমস্ত কিছুকে ওখানে নিয়ে চলে যায়। অর্থাৎ ভারতীয় সেনা সেই যুদ্ধে থাকার সময় সেই পরিস্থিতিতে থেকে একটা উচ্চভূমিটাকে অর্থাৎ পাহাড়ের চূড়াটাকে সেটা নিজের কবজায় নিয়ে নিয়েছিল, নিজের দখলে নিয়ে নিয়েছিল। এবং তোমরা এটা জানো যে মানে পাহাড়ি অঞ্চলের যুদ্ধে যে উপরে থাকে তার একটা ভীষণ বড় অ্যাডভান্টেজ থাকে, সেই যুদ্ধটা প্রায় ধরে নেওয়া যায় 80% to 90% জিতেই থাকে, ঠিক আছে, যে শুধু উঁচুতে অবস্থান থাকে। ঠিক আছে, এটার সাথে ইন শর্ট আমি একটা অন্য টপিকে কথা বলে রাখি। ঠিক কার্গিল ওয়ারের সময় 26শে জুলাই, সেই কার্গিল দিবসের দিনে, সেটা নিয়ে একটা ভিডিওতে আমি অবশ্যই বানাবো, ঠিক আছে। সেই কার্গিল যে যুদ্ধে পাকিস্তানিরা, ঠিক আছে, উঁচু জায়গায় অবস্থান করেছে, সেই যুদ্ধটা ভারতীয় সেনা তাদের বীরত্বের মাধ্যমে সেখানে সেই যুদ্ধটা জিতে যায়। এবং এই যুদ্ধটাতে আমরা আমাদের ভারতীয় 527খানা বীর জওয়ানকে, বীর সৈনিককে ভারত আমাদের হারিয়ে যায়, তাদেরকে হারিয়ে ফেলে ভারত, ঠিক আছে। কিন্তু তারপরও সেই কার্গিল যুদ্ধ ভারতবর্ষ শেষমেশ জিতে যায়। তাহলে বুঝতে পারছো যে ভারতীয় সেনার যে সাহসিকতা, তাদের বীরত্বটা কতটা বড়। যাই হোক, এবার টপিকে ফিরে আসা যাক। তো এই যে হাতুংলা যে জায়গাটা, এখানে উঁচু পাহাড়ের চূড়া দখল করে নেবার জন্য সেখানে তিনি এই দখলটা কখন করেছিল জানো, যখন জেনারেল VN শর্মা, অর্থাৎ আজকে আমরা যাকে নিয়ে জানছি, তিনি সেই পূর্বাঞ্চলের ইস্টার্নের সেনা কমান্ডার ছিলেন, তিনি ইস্টার্নের আর্মি কমান্ডার ছিলেন। এবং তিনি অর্ডার দেন যে যাই হয়ে যাক, আমরা কখনো যুদ্ধ থেকে পিছপা হব না। এবং তার বুদ্ধিতেই পুরো ভারতীয় সেনা রাতারাতি পুরো ওই অঞ্চলে থাকা হাতুংলা জায়গার, এবং হাতুংলা এই পুরো পার্বত্য অঞ্চলে প্রত্যেকটা পাহাড়ি শিখরকে, প্রত্যেকটা জায়গাকে দখল করে নেয়। সেই অঞ্চলে সেই যতটাই শীত, গ্রীষ্ম, বর্ষা, সেই জায়গাতে মানে দিনের পর দিন সেই স্ট্যান্ড অফ চলতে থাকে। এবং সেই স্ট্যান্ড অফটা, সেই জায়গাটা দখল করে নেওয়ার জন্য আজকে চীন সেখানে আর
পা বাড়াতে পারেনি, এবং সেই কারণের জন্য অরুণাচল প্রদেশের 1 ইঞ্চি মাটিও সেই দিনও চীন নিতে পারেনি, আর আজকের দিনেও চীন নিতে পারেনি। তোমরা যা যা জানছো যে চীন ঢুকে পড়ে, চীন নিয়ে পড়ে, এই সমস্ত কিছু ভুল। আমি সেই গ্রাউন্ড রিপোর্ট দেখেছি, আমি সেই গ্রাউন্ডে থাকা মানুষের সাথে কথা বলেছি, আমি সেই গ্রাউন্ডে থাকা আর্মি অফিসার্সের থেকে কথা শুনেছি, তাদের থেকে আমি ওপিনিয়ন নিয়েছি, তাদের থেকে আমি শেয়ার করে বলছি ভারতীয় সেনা সেই দিনের পর থেকে কখনো অরুণাচল প্রদেশের 1 ইঞ্চি জমিও নিয়ে নিতে পারেনি, ঠিক আছে। এবং এই সম্পূর্ণটার ক্রেডিট যায় আমাদের একমাত্র জেনারেল VN শর্মার কাছে, কারণ শুধুমাত্র তার বুদ্ধিতেই ভারতীয় সেনা সেই উঁচু উঁচু জায়গাগুলোকে দখল করে ফেলে এবং চীনকে বাধ্য করে যে চীন যাতে সেই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যায়। চীনও অনেক সেনা মোতায়েন করেছিল, কিন্তু চীন ভয়ে কখনোই আর সামনে আসেনি। তার কারণ চীন বুঝে গিয়েছিল যে একবার যে উঁচু জায়গাটা দখল করে ফেলে, সে কখনোই সেই যুদ্ধটা হারা তার অসম্ভব ব্যাপার। এই যুদ্ধটা তুমি জানো 1986 থেকে শুরু হয়েছিল, 87 বছর কেটে গেছে, 87 কেটে 88 এসেছে, 1988 অর্থাৎ বছর কেটে বছর কেটে বছর কেটে গেছে, ঠিক আছে। বছরের পর বছরের পর সেই জায়গাটা ভারতীয় সেনা দখল করেছিল। তার পরবর্তী 1988-তে যখন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মহাশয় চীন সফর করেন, তখন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতি হয় এবং তখন একটা সীমান্ত চুক্তি হয় এবং বলা হয় যে কখনোই কেউ কারোর জায়গা যে যেখানে আছে সেখানেই থাকবে। তারপর গিয়ে এই পুরো স্ট্যান্ড অফটা নর্মালাইজ হয় এবং দুই দেশই তার সেনাকে সেই জায়গা থেকে সরিয়ে নেয়। অর্থাৎ এই অপারেশন ফ্যালকন, যার মাস্টার মাইন্ড কে ছিল তখনকার সময় থাকা ইস্টার্ন কমান্ডার জেনারেল, আমাদের ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ডার জেনারেল VN শর্মা। এই VN শর্মার স্যারের জন্যই আজকে আমাদের অরুণাচল প্রদেশের 1 ইঞ্চির জায়গাও সেই দিনকে না তো চীন নিতে পেরেছিল, আর না তো তারপর আর কোনো দিনও সাহস করতে পেরেছিল। তার কারণ সেই দিন বুঝে গিয়েছিল ভারতীয়রা আর যাই হোক কখনো 1 ইঞ্চি জায়গাও পিছনে ছেড়ে দেবে না। যাই হোক, তো এই অপারেশন ফ্যালকনের মাধ্যমে 1 থেকে 2 বছরের কাছাকাছি 1986 সালে এই মানে জায়গাটা দখল করে অপারেশন ফ্যালকন ভারত শুরু করে, এবং 1988 সালে প্রায় 2 বছর ধরে ভারতীয় সেনা সেই উঁচু জায়গাটা দখল করে রাখে এবং তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে চীন বাধ্য হয় নিজেদের হার মেনে নিতে, চীন বাধ্য হয় সেই জায়গা থেকে সরে যেতে, এবং এদের এই পুরো ক্রেডিটটা যায় আমাদের সেই সময়কার ইস্টার্ন কমান্ডার স্যার জেনারেল VN শর্মা, এবং উই আর ভেরি 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 প্রাউড অফ হিম। এই অপারেশন ফ্যালকন ভারতের এক নতুন ইতিহাসের সূচনা করেছিল। এই যে জায়গাটা তোমরা দেখছো, আবারও আমি দেখাচ্ছি, মানে যতবার বলি আমার গর্বে মুখটা মানে ফুলে ওঠে, ঠিক আছে। তোমরা এই যে ভিডিও, এই যে অরিজিনাল ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেই দিনের পর থেকে ভারত, চীন আর কোনো দিনও অরুণাচল প্রদেশের দিকে এক পাও আর বাড়াতে পারেনি। যাই হোক, এটা তো গেল শুধুমাত্র তাকে নিয়ে। এরপর জানবে যে এর দাদা কে ছিলেন। এর দাদা ছিলেন, আমার মানে বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, মেজর সোমনাথ শর্মা। তোমরা হয়তো মানে আমি জানি না তোমরা কতটা শুনেছো, সে ইনি স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক। ইনি 1947 সালের ভারত পাকিস্তান যুদ্ধে কাশ্মীর রক্ষার জন্য অসামান্য বীরত্বের প্রদর্শন করে নিজের শেষ নিঃশ্বাস অবধি ভারতের জন্য, ভারতীয় আর্মিকে দিয়ে ভারতের জন্য তিনি লড়াই করেছেন এবং তারপর তিনি শহীদ হয়েছেন। ইনি আমাদের স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্র এবং ইনি প্রথম ভারতীয় সেনা যিনি খুব দুঃখের সাথে বলতে হয় ইনি শহীদ হয়েছিলেন, ঠিক আছে। তো ইনার এই গৌরবময় ইতিহাসটা জানাটা খুবই জরুরি, ঠিক আছে। আর ইনার দাদার ব্যাপারে আমি একটা আলাদা ভিডিওতে বানাবো, তার কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো আশা করছি তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি কিছু নতুন কিছু শিখে থাকো, তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। কমেন্ট করলে জানো কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবে আর খুব ভালোভাবে পড়াশোনা করো।